হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমি তোমাদের কথা দিয়েছিলাম যে ফিজিক্সের প্রত্যেকটি অধ্যায় নিয়ে আলোচনা করা হবে। তো আজকে তোমাদের আমরা শুরু করব পরমাণু নিউক্লিয়াস অধ্যায়টি রয়েছে। এই অধ্যায় থেকে আমরা প্রথমে থিওরিটিক্যাল কোশ্চেন, থিওরিটিক্যাল যে সমস্ত জিনিসপত্র সেগুলো বুঝে নেব। তারপরে এখান থেকে কী কী ম্যাথামেটিক্যাল টার্মগুলো আছে, গাণিতিক সমস্যাগুলো আছে, তার যে সূত্র, তার উপর ডিপেন্ড করে যে সমস্ত পরীক্ষায় অঙ্কগুলো আসে, প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু পার্ট বাই পার্ট কিন্তু ক্লিয়ার করে নেব। ওকে, তো চলো আমরা শুরু করি, দেখতে থাকো। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে কি পরমাণুর নিউক্লিয়াস। অধ্যায়ের নাম হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস। হাতের লেখা খুব একটা ভালো নয়, তো তোমরা একটু বুঝে নিও, যেহেতু আমি মুখে বলছি তো সেগুলো দেখে একটু ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করো। ওকে, দেখো পরমাণুর নিউক্লিয়াস এখানে বলেছে। ফার্স্ট আমরা দেখে নিই যে একটা পরমাণু কি কি অংশ নিয়ে গঠিত বলো তো? পরমাণুর তিনখানা অংশ থাকে, তাই না? কি থাকে? প্রোটন, একটা হচ্ছে তোমার ইলেকট্রন, এবং তৃতীয় হচ্ছে যেটা সেটা হচ্ছে আমাদের নিউট্রন। প্রত্যেকে তিনটে উপাদান কণিকা জানো। এই যে প্রোটন, এ কি হয়? পজিটিভ হয়। ইলেকট্রন কি হয়? নেগেটিভ হয়। আর নিউট্রন কি হয়? নিস্তরিত টাইপের হয়, তাই তো? আচ্ছা, আমরা পরমাণুর নিউক্লিয়াস পড়ছি। এই নিউক্লিয়াসের ভিতরে কে কে অবস্থান করে? নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে পজিটিভ আর তার সঙ্গে আমাদের নিস্তরিত কণিকা। বাংলা কথায় বলতে গেলে নিউক্লিয়াসের ভিতরে কে থাকে? প্রোটন থাকে এবং নিউট্রন থাকে। ওকে, তাহলে আজকে আমাদের চ্যাপ্টার অর্থাৎ অধ্যায়ের যে বিষয়বস্তু সেটা কি? পরমাণুর নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে কারা থাকে? প্রোটন থাকে এবং নিউট্রন থাকে। এদেরকে নিয়ে আমরা মূলত আলোচনা করব। এখান থেকে বিভিন্ন রেডিও অ্যাক্টিভ রে, তেজস্ক্রিয় রশ্মি, তেজস্ক্রিয় পদার্থ, তেজস্ক্রিয়তা, তার যে প্রকারভেদগুলো রয়েছে সে বিষয়ে আমরা চলো আলোচনা শুরু করি। ওকে, তো দেখো আমরা এখানে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের তেজস্ক্রিয়তা, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমাদের তেজস্ক্রিয় রশ্মি, এবং তৃতীয় পয়েন্ট হচ্ছে আমাদের তেজস্ক্রিয় পদার্থ। ওকে, প্রথমে আমরা তিনটে জিনিস নিয়ে আলোচনা করছি: তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয় রশ্মি এবং তেজস্ক্রিয় পদার্থ। তো দেখো এই তেজস্ক্রিয়তা কি, আর রশ্মি কি, আর পদার্থ কি? বাংলায় বলতে গেলে তেজস্ক্রিয়তা হচ্ছে পদার্থের একটা ধর্ম, পদার্থের একটা ধর্ম। ওকে, তেজস্ক্রিয় রশ্মি হচ্ছে সেটাই যে রশ্মিটা কি হয়? পদার্থ থেকে বিকিরিত হয়। তার মানে তুমি বলতে পারো যে বিকিরিত রশ্মি। আর তেজস্ক্রিয় পদার্থ কোনগুলো? যে সমস্ত পদার্থ থেকে এই তেজস্ক্রিয় রশ্মিটা বার হয় সেগুলিকে বলা হয় তেজস্ক্রিয় পদার্থ। ঠিক আছে, মানে তুমি বলতে পারো যে পদার্থ সমূহ, কোন পদার্থ সমূহ? যেখান থেকে তেজস্ক্রিয় রশ্মিটা বার হচ্ছে। তো দেখো এই তিনটে টার্ম বোঝার আগে আমরা শিখলাম একটু আগে যে নিউক্লিয়াসের ভিতরে কে কে থাকে? থাকে তোমার নিউট্রন ও থাকে কে? প্রোটন। খুব ভালো কথা। এই নিউট্রন এবং প্রোটন এদের দুখানার অনুপাত কি বললাম? নিউট্রন ও প্রোটন এদের দুখানার অনুপাত যদি, অর্থাৎ নিউট্রন বাই প্রোটন সমান 1.52, এই ভ্যালু থেকে যদি এর মানটা বেশি হয় তখন সেই সমস্ত পদার্থ থেকে কি হয়? স্বতঃস্ফূর্তভাবে এক ধরনের রশ্মি বিকিরিত হয়। সেই রশ্মিটা কি করে? অন্ধকারে যখন যায় তখন কি করে? ফটোগ্রাফিক যে সমস্ত প্লেট বা পাত থাকে সেগুলিকে অতিক্রম করে এবং গ্যাসের মধ্যে দিয়ে যাওয়ার সময় গ্যাসকে কিন্তু আয়নিত করে ফেলে। এই ধরনের রশ্মিটাকে আমরা কি বলে থাকি? তেজস্ক্রিয় রশ্মি। কি বললাম? আর যে সমস্ত পদার্থ থেকে এই যে তেজস্ক্রিয় রশ্মিটা বার হয় সেই সমস্ত পদার্থগুলিকে আমরা বলে থাকি তেজস্ক্রিয় পদার্থ। বোঝা গেল?
আর যে সমস্ত পদার্থ থেকে বার হচ্ছে রশ্মিটা, যে রশ্মিটা বার হলো সেই যে ধর্ম, সেই ধর্মটাকে আমরা কি বলছি? তেজস্ক্রিয়তা। বুঝতে পেরেছো তিনটে পয়েন্ট? তেজস্ক্রিয়তা কি জিনিস, তেজস্ক্রিয় রশ্মি কি জিনিস, এবং তেজস্ক্রিয় পদার্থ কি জিনিস। তেজস্ক্রিয়তা হচ্ছে পদার্থের একটা ধর্ম, তেজস্ক্রিয় রশ্মি হচ্ছে সেটাই যেটা কি হচ্ছে বিকিরিত হচ্ছে, বার হয়ে যাচ্ছে। এবং তেজস্ক্রিয় পদার্থ তারাই যাদের থেকে কি হচ্ছে এই তেজস্ক্রিয় রশ্মিটা বার হয়। তারা কারা? যাদের ক্ষেত্রে দেখা যায় এই নিউট্রন ও প্রোটনের অনুপাত কি হয় 1.5 অপেক্ষা বেশি হয়। যেমন ইউরেনিয়াম মতো যে কোনো মৌলে কি হয় তেজস্ক্রিয়তা এই ধর্মটা কিন্তু তারা দেখায়। তো বুঝতে পেরেছো? এবার চলো এরপরে আমরা শিখবো এখান থেকে যে সমস্ত প্রকারভেদ গুলো রয়েছে, অর্থাৎ এখান থেকে আমরা যদি দেখি বিজ্ঞানী রাদারফোর্ড তিনি কি করেছিলেন, তিন ধরনের তেজস্ক্রিয় রশ্মি বার করেছিলেন, অর্থাৎ আবিষ্কার করেছিলেন। অর্থাৎ আমরা যদি বলি যে তেজস্ক্রিয় রশ্মি, একে আমরা কটা ভাগে ভাগ করি? এটা আমরা ভাগ করতে পারি তিনটে ভাগে। একটা হচ্ছে আলফা রশ্মি, একটা হচ্ছে বিটা রশ্মি, এবং আরেকটা হচ্ছে কি গামা রশ্মি। ওকে, তিনটে ভাগে ভাগ করেছিলেন কে? বিজ্ঞানী রাদারফোর্ড গত সাল 1902 সালে। কি কি? আলফা, বিটা এবং গামা। এই যে আলফা রশ্মি দেখতে পাচ্ছ না, এই আলফা রশ্মি হচ্ছে একটা ধনাত্মক আধানযুক্ত কণা স্রোত। কার? হিলিয়াম পরমাণু, হিলিয়াম 2+ বলে লেখা হয়। যে বিটা রশ্মি দেখছো না, এই বিটা রশ্মি হচ্ছে একটা ইলেকট্রন কণা স্রোত। এ হচ্ছে কি একটা ইলেকট্রন কণা স্রোত। ওকে, এবং গামা রশ্মি যে দেখছো এ হচ্ছে একটা কি আধানবিহীন ভরবিহীন একটা মানে কণা স্রোত বলতে পারো, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, বাংলা কথায় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ওকে, তাহলে আলফা রশ্মি, বিটা রশ্মি এবং গামা রশ্মির প্রকৃতি তোমরা জানতে পারলে, খুব ভালো কথা। এই যে আলফা রশ্মি, আসলে দেখো হিলিয়াম যদি আমরা পরমাণু ধরি, তাহলে হিলিয়াম পরমাণুর, আচ্ছা বলো তো হিলিয়াম পরমাণুর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কত, বা পরমাণু ক্রমাঙ্ক 2, ভর সংখ্যা কত 4, হ্যাঁ কি না? এরপরে কি আছে ইলেকট্রন, ইলেকট্রনে কত -10 লেখাই আছে। তো দেখো ফার্স্ট আমরা আলফা রশ্মি নিয়ে আলোচনা করি। এই আলফা রশ্মি এর আধান কত হবে? এর আধান মানে কত? হিলিয়াম পরমাণুর সঙ্গে আমরা কি করছি, কম্পেয়ার করছি, তার আধানের মান কত হতে পারে? হিলিয়াম পরমাণুর সঙ্গে যেটা আমরা তুলনা করছি আলফা রশ্মি, নিশ্চয়ই পজিটিভ। আর পজিটিভ মানে কি? একটা প্রোটন কণা স্রোত পাচ্ছ। হিলিয়াম কণা স্রোত মানে কি? সেটা একটা প্রোটন কণা স্রোত। তো এবার দেখো তাহলে এখানে একটা প্রোটনের আধান কত 1.602 × 10⁻⁻19 কুলম্ব। এটা কার আধান? একটা প্রোটনের আধান। এবং এখানে দেখা যায় যেহেতু একটা হিলিয়াম পরমাণুর স্রোত, তাহলে এখানে পরমাণু ক্রমাঙ্ক 2, তাহলে একে তুমি 2 দিয়ে গুণ করে দাও। যে মানটা আসবে সেই মানটাই কার? সেটাই হচ্ছে একটা আলফা রশ্মির আধানের মান। কি বললাম বোঝা গেল? আলফা রশ্মির আধানের মানটা হচ্ছে, যেহেতু আমরা হিলিয়াম পাচ্ছি 4/2, 2 দিয়ে গুণ করে দাও কাকে? প্রোটনের আধানের মানকে, যেহেতু পজিটিভ। ওকে, সেটাই কার মান? সেটা হচ্ছে আলফা রশ্মির ভ্যালু, অর্থাৎ আধানের মান। ওকে, এবার দেখো ভর, আলফা রশ্মির ভর কত হবে? এর ভর সংখ্যা কত পাচ্ছি? 4। এবং আলফা রশ্মি যেহেতু আমরা 4 পাচ্ছি, কোন ক্ষেত্রে? হিলিয়াম পরমাণুর যেহেতু কণার স্রোত পেয়েছে আমরা, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে একটা প্রোটন কণার যে ভরের মানটা কত? ভরের মান হচ্ছে তোমার, এর নিচে লিখে দিচ্ছি আমি, 1.6725 × 10⁻⁻24। কত? 1.6725 × 10⁻⁻24 এত, ঠিক আছে? তাহলে এই মানটার সঙ্গে কত গুণ করবা? 4 গুণ করব। তাহলে 4 দিয়ে গুণ করলে যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে এই আলফা রশ্মির ভর। বোঝা গেল? তাহলে আলফা রশ্মির আধানের মান কত হবে? দুখানা প্রোটনের আধানের সমান, অর্থাৎ 1.602 × 10⁻⁻19 কুলম্ব। এই যে আধানের মান, এটা হচ্ছে একটা প্রোটনের, তাকে 2 দিয়ে গুণ করলে আলফা রশ্মির আধানের মান পেয়ে যাব। আলফা রশ্মির ভর কত হবে? যেহেতু একটা প্রোটনের ভর হচ্ছে কত 1.6725 × 10⁻⁻24, এর সঙ্গে আমরা যদি 4 গুণ করি তাহলে সেটা কি হবে? আলফা রশ্মির একটা ভর পেয়ে যাব। এবার নেক্সট দেখো বিটা রশ্মি। এই বিটা রশ্মি যেহেতু ইলেকট্রন কণার একটা স্রোত, তাহলে বিটা রশ্মির ক্ষেত্রে আমরা কি বলতে পারি? নেগেটিভ। তাহলে নেগেটিভ অর্থাৎ ইলেকট্রনের আধান কত? -1.602 × 10⁻⁻19 এত কুলম্ব। একই জিনিস, এর আগে মাইনাস চলে আসলো, কটা? মাত্র একটা। তাহলে কি 1 2 3 4 5 দিয়ে গুণ করছি? না, কেবলমাত্র একটাই, অর্থাৎ -1.602 × 10⁻⁻19 এই কুলম্ব। অর্থাৎ এটি কার?
বিটা রশ্মির আধানের মান। বিটা রশ্মির যে ভর সেটা কত হবে, একটা ইলেকট্রনের ভরের সমান, অর্থাৎ এর ভ্যালুটা কত, এর ভ্যালুটা আমরা জানি, এর ভ্যালুটা হচ্ছে কত 9.11 ইনটু কত 10 টু দি পাওয়ার -28 গ্রাম, ঠিক আছে এই ভ্যালুটা। অর্থাৎ একটা বিটা রশ্মির যে আধানের মান সেটা হচ্ছে একটা ইলেকট্রন কণার আধানের মানের সমান, অর্থাৎ -1.602 ইনটু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব, এবং একটা বিটা রশ্মির যে ভরের মান সেটা হচ্ছে কত 9.11 ইনটু 10 টু দি পাওয়ার -28 গ্রাম। ওকে, তাহলে আলফা রশ্মির আধান ভর, বিটা রশ্মির আধান ভর গেল। এবার যে গামা রশ্মিটা পাচ্ছ না, এই গামা রশ্মি হচ্ছে তোমার একটা আধানবিহীন এবং ভরবিহীন, এর কোনো আধানও নেই, এর কোনো ভরও নেই। তাহলে কিন্তু অলরেডি আমরা আলফা বিটা গামা রশ্মি সম্বন্ধে কিছু সংখ্যক পয়েন্ট লক্ষ্য করলাম, তারই সঙ্গে সঙ্গে আমরা পার্থক্য লেখার মতো কিন্তু একটা ধারণায় পৌঁছে গেলাম। তাহলে আলফা বিটা এবং গামা রশ্মি তিনটে তুলনা আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এখান থেকে আমরা আর কিছু তুলনা করব, এগুলো মুছে দিচ্ছি। তেজস্ক্রিয় রশ্মিকে আমরা ভাগ করেছিলাম কি কি, আলফা বিটা এবং গামা, তিনটে রশ্মি, রেটে অত লিখলাম না রশ্মি, এমনি নরমালি বুঝে নাও। আলফা রশ্মির ক্ষেত্রে দুখানা পয়েন্ট, বিটার ক্ষেত্রেও দুখানা, গামার ক্ষেত্রে একই পয়েন্ট। এই দুখানা পয়েন্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সামিনেশনের জন্য, পরীক্ষার জন্য। একটা হচ্ছে তোমার আয়নন ক্ষমতা, আর একটা হচ্ছে তোমার ভেদন ক্ষমতা। ওকে, একটা হচ্ছে আয়নন ক্ষমতা, একটা ভেদন ক্ষমতা। আচ্ছা বলো তো, এই যে আলফা রশ্মি পেলে, এই আলফা রশ্মি কি 4/2, অথবা কি বলতে পারো হিলিয়াম 2+, এরকম একটা কোন স্রোত। তাহলে এক্ষেত্রে বিটার ক্ষেত্রে কি পেলে, একটা ইলেকট্রনের স্রোত। আচ্ছা কোন ক্ষেত্রে ভরটা বেশি, আলফা রশ্মির ক্ষেত্রে ভরটা বেশি, যেহেতু আলফা রশ্মির ক্ষেত্রে ভরটা বেশি, তাহলে এই কি করবে, ভেদ করে যাওয়ার ক্ষমতা বেশি হবে না কম হবে? আচ্ছা আমাকে বলো, সাপোজ মনে করো একটা মোটা ছেলে একটা পাতলা ছেলে দৌড়াচ্ছে, মোটা ছেলেকে বলা হলো তুমি 10 কিলোমিটার দৌড়াও, পাতলা ছেলেকে বলা হলো 10 কিলোমিটার, ম্যারাথন দৌড়াচ্ছে। তাহলে সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি মানে বায়ুকে ভেদ করে কে তাড়াতাড়ি যাবে, মোটা ছেলে না পাতলা ছেলে? অবশ্যই পাতলা ছেলে। তাহলে এখানে দেখবে যে আলফা রশ্মি যেহেতু ভরটা অনেকটা বেশি, তাহলে ভেদ করে যাওয়ার ক্ষমতাটাও কি হবে, নিশ্চয়ই কম। তাহলে ভেদন ক্ষমতা সবচেয়ে কম কার, আলফা রশ্মির সবচেয়ে কম, ভেদন ক্ষমতা সবচেয়ে কম হচ্ছে আলফা রশ্মির। ভেদন ক্ষমতা আলফা রশ্মির চেয়ে একটু বেশি কে, বিটা রশ্মি। তাহলে ভেদন ক্ষমতা তারপরে কার, বিটা রশ্মি, তারপরে কার, তারপরে হচ্ছে গামা রশ্মি। বোঝাতে পারলাম ভেদন ক্ষমতা কে। আয়নন ক্ষমতা পুরো উল্টো, আয়নন ক্ষমতা সব থেকে বেশি কার, আলফা রশ্মি, তারপরে কে, বিটা রশ্মি, তারপর হচ্ছে গামা রশ্মি। বোঝা গেল? ভেদন ক্ষমতা সব থেকে বেশি কার হবে, যে একটু পাতলা, পাতলাটাকে ভরই নেই, ওজনই নেই, শুধু হ্যাঁ ছুটবে, তাই না? তাহলে এখানে গামা রশ্মি সব থেকে ভেদন ক্ষমতা বেশি, তারপরে বিটা, তারপর হচ্ছে আলফা রশ্মি। এখান থেকে পরীক্ষা কিন্তু শর্ট প্রশ্ন দেয় যে আলফা রশ্মি, বিটা রশ্মি এবং গামা রশ্মির মধ্যে ভেদন ক্ষমতা ও আয়নন ক্ষমতার বা আয়নাইজেশন যে ক্ষমতা তার তুলনা করো। আশা করি করতে পারবে। কোনো ডাউট আছে? ওকে চলো নেক্সট। এরপর আমরা চলে যাব তেজস্ক্রিয়তার কিছু বৈশিষ্ট্য। তেজস্ক্রিয়তা হচ্ছে দেখো সম্পূর্ণ একটা নিউক্লিয়াস জনিত ঘটনা। যদি বলো কেন, কারণ তেজস্ক্রিয়তার যে খেলাটা, সেই খেলাটাই হচ্ছে কাকে নিয়ে, নিউট্রন এবং প্রোটনকে নিয়ে। আর নিউট্রন প্রোটন কোথায় থাকে, পরমাণু নিউক্লিয়াসে থাকে, বাইরে কারা থাকে, এই যে আমরা একটা পরমাণু, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস বা কেন্দ্র, এর ভিতরে কে কে আছে, এর ভিতরে আছে তোমার প্লাস সাইন এবং প্লাস মাইনাস, তার মানে কি একটা প্রোটন আছে এবং তার সঙ্গে নিউট্রন আছে। আর বাইরে যে সমস্ত কক্ষপথ থাকে সেই কক্ষপথে কারা আবর্তন করে, তারাই হচ্ছে আমাদের ইলেকট্রন, নেগেটিভ সাইন। বুঝতে পেরেছো? তাহলে তেজস্ক্রিয়তা যে ঘটনাটা ঘটবে সেটা কোথায়, পরমাণু নিউক্লিয়াস বা কেন্দ্রের ভিতরে। এবার দেখো এখান থেকে একটা পরীক্ষার প্রশ্ন দিতে পারে। সাপোজ মনে করো তোমাকে বললাম এই একটা রেডিয়াম একটা মৌল, আর রেডিয়াম ক্লোরাইড একটা যৌগ। ওকে, এবার আমাকে বলো এর আর এর তেজস্ক্রিয়তা কি সেম হবে নাকি আলাদা হবে? রেডিয়াম আর রেডিয়াম থেকে উৎপন্ন রেডিয়াম ক্লোরাইড, এদের দুজনের তেজস্ক্রিয়তা কি সেম হবে নাকি আলাদা হবে? তুই বলবে যে অবশ্যই এদের দুজনের আলাদা হবে। কেন আলাদা হবে? আলাদা হবে না, কারণ আমি একটু আগে বললাম যে পরমাণু নিউক্লিয়াস জনিত ঘটনাই হচ্ছে তেজস্ক্রিয়তা। কিন্তু রেডিয়াম থেকে রেডিয়াম ক্লোরাইড উৎপন্ন কখন হয়,
যখন বাইরের কক্ষে থাকে ইলেকট্রনের আদান প্রদান হয়, দেওয়া নেওয়া হয়। সাপোজ মনে করো, এটা আমি মুছে দিচ্ছি, আমি তোমার একটা উদাহরণ দিয়ে বোঝাই, দেখো। সাপোজ মনে করো NaCl, এই যৌগটা কিভাবে গঠিত হয়? Na তার পারমাণবিক সংখ্যা কত? 11, ক্লোরিনের কত? 17। 11 মানে 2,8,1 আর ক্লোরিন মানে 2,8,7। বাইরে কক্ষে 7টা, এর বাইরে একটা, তাহলে এ কি করবে? একটা ইলেকট্রন একে দিয়ে দেবে, তাহলে এর বাইরে 2,8, এর বাইরে 2,8,8 হবে, হ্যাঁ কি না? তাহলে সোডিয়াম হয়ে গেল একটা ইলেকট্রন ত্যাগ করেছে Na প্লাস, এবং Cl কি হচ্ছে? একটা ইলেকট্রন গ্রহণ করবে Cl মাইনাস। একজন দিচ্ছে আর একজন নিচ্ছে, আসলে এরা কি? এগুলো সব কি? সবই তো ইলেকট্রন। আর পরমাণু নিউক্লিয়াসের ভিতরে ইলেকট্রন থাকে? থাকে না। তাহলে যৌগ গঠন কখন হয়? বাইরে কক্ষপথে থাকে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে। ভিতরে নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন, নিউট্রন, এদেরকে নিয়ে তো কোনো কাজ নেই। তাহলে রেডিয়াম থেকে রেডিয়াম ক্লোরাইড বা যে কোনো যৌগ মৌল থেকে যৌগ তৈরি হোক না কেন, সেক্ষেত্রে কিন্তু দুজনের তেজস্ক্রিয়তা লেভেলে কোনো পার্থক্য থাকবে না। ওকে, বুঝতে পেরেছো? চলো এরপরে নেক্সট আমরা শিখবো, আমরা হেডিংটা মুছে দিচ্ছি, ঠিক আছে? এরপর আমরা শিখবো যে পরমাণুর নিউক্লিয়াস, অর্থাৎ 3 ধরনের রশ্মি যে বার হচ্ছে, আলফা, বিটা এবং গামা, এদের বার হওয়ার ফলে নিউক্লিয়াসের যে গঠনের পরিবর্তন সেটা কেমন ঘটে সেটা আমরা একটু দেখে নিই। ফার্স্ট আমরা লিখছি আলফা কণা বা আলফা রশ্মি, তারপরে লিখছি আমরা বিটা রশ্মি, এবং আমরা লিখছি কি গামা রশ্মি। আমি 3টে পার্থক্য তোমাদের বুঝিয়ে দিচ্ছি। পার্থক্য মানে তোমার কি? রশ্মি বার হওয়ার উপর পার্থক্য। সাপোজ মনে করো এই এক্স একটা মৌল, ঠিক আছে? এখান থেকে একটা আলফা রশ্মি বার হয়ে গেল, এর মনে করো ভর সংখ্যা A, প্রোটন সংখ্যা হচ্ছে Z। ওকে, আলফা রশ্মি যখন বার হবে তার ক্ষেত্রে ভর সংখ্যা কি হবে? 4 একক কমে যাবে, এবং প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমবে। তার মানে কি A এর যে ভ্যালু ছিল সেই ভ্যালুটা কি হবে? A থেকে কমে গিয়ে কত? 4 কমে যাবে। Z এর যে ভ্যালু ছিল সেটা কি হয়ে যাবে? 2 কমে যাবে। তার সঙ্গে কি হচ্ছে? একটা আলফা কণা বার হচ্ছে, যে একটা কি হিলিয়াম পরমাণু স্রোত। বুঝতে পারলাম? যদি আলফা কণা বার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে? ভর সংখ্যা 4 একক কমবে, এবং প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কত কমবে? 2 একক। ঠিক আছে? তো নেক্সট বিটা রশ্মি। বিটা রশ্মি যখন বার হয়, এটা আমি উদাহরণ দিচ্ছি, ধরো x একটা মৌল, ভর সংখ্যা A, প্রোটন সংখ্যা Z, এখান থেকে কি হলো? একটা বিটা রশ্মি বার হয়ে গেল। বিটা রশ্মি মানে কি? ইলেকট্রন কণার স্রোত নেগেটিভ, নেগেটিভ যখন বার হয়ে যায়, পজিটিভ কি হয়? একক বেড়ে যায়। তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে মৌলটা ধরো Y একটা মৌল উৎপন্ন হলো, সেক্ষেত্রে কি হবে? এর কিন্তু কোনো চেঞ্জ হবে না, ভর সংখ্যা সেমই থাকবে, কেবলমাত্র কি হবে? প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাটা কি হবে? এক একক বেড়ে যাবে। আর এতে একটা ইলেকট্রন কণার স্রোত। বোঝা গেল ব্যাপারটা? ইলেকট্রন কণার স্রোত যেহেতু বার হয়ে যাচ্ছে, তাহলে কি হবে? নেগেটিভ একটা বার হয়ে গেল, পজিটিভ এক একক বেড়ে গেল। তাহলে এক্ষেত্রে কি হবে? তোমার যে পারমাণবিক সংখ্যা সেটা এক একক বেড়ে যাবে, কিন্তু ভর সংখ্যার কোনো চেঞ্জ হবে না। কিন্তু যখন আলফা রশ্মি বার হয়ে যাবে, উপরে 4 কম, উপরে কে থাকে? অবশ্যই ভর সংখ্যা, ভর সংখ্যা 4 একক কমে গেল। নিচে থাকছে কি? আমাদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক, সেটি 2 একক কমে গেল। কার ক্ষেত্রে? আলফা রশ্মি নিঃসরণ ক্ষেত্রে। কটা? একটা আলফা কণা। এবার দেখো গামা রশ্মি। গামা রশ্মির ক্ষেত্রে কিন্তু নিঃসরণের ফলে কোনো চেঞ্জ হয় না, আমরা দেখতে পারি নো চেঞ্জ। তুমি বলবে যে কেন চেঞ্জ হয় না? মনে প্রশ্ন আসতেই পারে। গামা রশ্মি তখনই বার হয় যখন আলফা কিংবা বিটা রশ্মি বার হয়ে যায়, তারপরে যে পরমাণু নিউক্লিয়াসটা তৈরি হয় সে উদ্দীপিত অবস্থায়, উত্তেজিত অবস্থায় থাকে, তখনই কিন্তু অতিরিক্ত যে এনার্জি সেটা কিন্তু গামা রশ্মি রূপে বার হয়। বোঝা গেল? যার কারণে কিন্তু গামা রশ্মি নিঃসরণে কোনো চেঞ্জ হয় না, সে ভর সংখ্যায় বলো আর প্রোটন সংখ্যায় বলো। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে আমরা এখান থেকে অঙ্ক আমাদের দিতে পারি। সাপোজ মনে করো তোমাদের আমি একটা ছোট্ট করে অঙ্ক এখান থেকে বুঝিয়ে দিই। সাপোজ মনে করো তোমাকে বলা হলো যে ইউ এখানে হচ্ছে 90, এখানে 238, এই একটা মৌল থেকে কি হলো? একটা আলফা কণা বার হয়ে গেল। এখানে x একটা মৌল হলো, উৎপন্ন হলো, তাহলে a এবং z এর মান কত? তোমার পরীক্ষায় প্রশ্ন দিয়ে দিল যে a এবং z এর মান কত। তুমি কি করবা? a মানে কি 238 এবং z মানে হচ্ছে 90, অর্থাৎ ভর সংখ্যা 238 দিয়ে দিয়েছে, প্রোটন সংখ্যা 90। এখান থেকে কি বলেছে? একটা আলফা কণা। আলফা কণা বার হয়ে গেলে আমরা নিয়ম জানি কি? ভর সংখ্যা 4 একক কমে, প্রোটন সংখ্যা 2 একক কমে। ভর সংখ্যা 4 একক কমিয়ে দাও 238 থেকে,
4 বাদ দিলে কত হয় 234, অর্থাৎ a সমান কত হবে 238 মাইনাস 4 সমান 234 গেল। z এর ভ্যালু কত হবে, z মানে হচ্ছে কি প্রোটন সংখ্যা কত আছে 90। আমরা কি জানি আলফা কোণে বার হয়ে গেলে কত 2 একক কমে যায়, তাহলে 90 থেকে 2 বাদ দাও কত হয় 88, z এর ভ্যালু 88, এর ভ্যালু কত 234। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আরেকটু উদাহরণ তোমাদের যদি আমরা বিটা রাশির ক্ষেত্রে দিই, তো দেখো বিটা রাশির ক্ষেত্রে আমরা কি শিখেছি, যে একটা বিটা রাশি বার হয়ে গেলে ভর সঙ্গে কোনো চেঞ্জ হয় না, প্রোটন সংখ্যা কি হয়ে যায় এক একক বেড়ে যায়। সাপোজ মনে করো x একটা মৌল, এর ধরো ভর সংখ্যা ছিল 5, আমি উদাহরণ দিচ্ছি ঠিক আছে, এবং তার যে প্রোটন সংখ্যা সেটা 2, এখান থেকে কি হলো একটা বিটা কণা বার হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে মনে করো y একটা মৌল উৎপন্ন হলো, এখানে আছে a, এখানে আছে z, তোমাকে বললো যে a সমান কত আর z সমান কত, তুমি কি করবে, বিটা রশ্মি বার হয়ে যাচ্ছে মানে কি সেক্ষেত্রে ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে, নো চেঞ্জ, ভর সংখ্যা একই মানে কত আছে 5, এর ভ্যালু 5, জেড মানে কি প্রোটন সংখ্যা এক একক কি হবে বেড়ে যাবে, তাহলে 1 যোগ করলে কত হয় 2 আর 1 3, বুঝতে পেরেছো। তাহলে সেক্ষেত্রে বিটা রশ্মি এবং আলফা রশ্মি নির্গমনে কেমন কি পরিবর্তন হয় এই টাইপের অঙ্ক দিতে পারে, ইজিলি করতে দিতে পারবে, ঠিক আছে। ওকে, তো চলো নেক্সট আমরা আলোচনা করি। এবার আমরা এখান থেকে আলোচনা করব যে আলফা বিটা গামা এই যে রশ্মিগুলো হলো সবই কি রশ্মি, তেজস্ক্রিয় রশ্মি। এই ধর্মটাই কি বলা হয় তেজস্ক্রিয়তা। এই তেজস্ক্রিয়তা যে এককগুলো সেই এককগুলো কি কি, এই তেজস্ক্রিয়তার একক মোটামুটি আমরা 3টা একক পদ্ধতি জানি। একটা হচ্ছে তোমার বেকারেল, যিনি আবিষ্কার করেছিলেন তার নাম অনুসারে, একটা হচ্ছে কুরি, আর একটা হচ্ছে কি রাদারফোর্ড। ওকে, এই বেকারেল কি জিনিস, কুরি কি জিনিস, রাদারফোর্ড কি জিনিস বলো, বলতে পারবে? আচ্ছা, বেকারেল জিনিসটা কি, বেকারেল হচ্ছে সেটাই যদি 1 সেকেন্ড সময়ে, কত সেকেন্ড 1 সেকেন্ড সময়ে কি হলো একটা তেজস্ক্রিয় কণা বার হয়ে গেল, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা কি বলবো 1 বেকারেল। কি বললাম, যদি কোনো একটা পরমাণুর নিউক্লিয়াস থেকে 1 সেকেন্ড সময় বা প্রতি সেকেন্ড সময়ে একটা মাত্র তেজস্ক্রিয় কোনো একটা কণা বার হয়, তাহলে তাকে আমরা কি বলবো 1 বেকারেল। ওকে, 1 কুড়ি কি জিনিস, এ বলছে 1 সেকেন্ড সময়ে বার হবে কত 3.7 × 10⁻10 এত সংখ্যক কণা বার হবে, সেটাকে আমরা কি বলবো 1 কুড়ি। ঠিক আছে, কোন একটা তেজস্ক্রিয় পরমাণু নিউক্লিয়াস থেকে প্রতি সেকেন্ডে যদি 3.7 × 10⁻10 সংখ্যক কি হয় তেজস্ক্রিয় কণা বার হয়ে যায়, তখন তাকে আমরা কি বলছি 1 কুড়ি। 1 রাদারফোর্ড মানে কি 1 সেকেন্ড সময়ে কত সংখ্যক 10⁻10 এত সংখ্যক যদি বার হয়ে যায় তেজস্ক্রিয় কোনো কণা, তাহলে সেটাকে আমরা কি বলবো 1 রাদারফোর্ড, মানে তেজস্ক্রিয় পরমাণু কণা যায় বলো, ঠিক আছে, বুঝতে পেরেছো। এই বেকারেল যেটা পেয়েছো এটাই হচ্ছে তেজস্ক্রিয়তার এসআই ইউনিট, মনে রাখবে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তেজস্ক্রিয়তার এসআই একক লিখো, কি লিখবা বেকারেল। বেকারেল কাকে বলে, কি লিখবা কোন একটা তেজস্ক্রিয় পরমাণু নিউক্লিয়াস থেকে 1 সেকেন্ড সময় যদি একটি মাত্র আলফা কণা বা একটি মাত্র তেজস্ক্রিয় কণা বা একটি মাত্র তেজস্ক্রিয় পদার্থ, ঠিক আছে, যদি বার হয়ে যায় সেটাকে আমরা কি বলবো 1 বেকারেল, ঠিক আছে। যদি বলে 1 কুড়ি কাকে বলে, কি লিখবা কোন একটা তেজস্ক্রিয় পরমাণু নিউক্লিয়াস থেকে যদি প্রতি সেকেন্ডে 3.7 × 10⁻10 সংখ্যক কি হয়ে যায় তেজস্ক্রিয় কণা নির্গত হয়, সেটাকে কি বলা হবে 1 কুড়ি। রাদারফোর্ডের ক্ষেত্রে তো বললাম প্রতি সেকেন্ডে কত হবে 10⁻10 সংখ্যক তেজস্ক্রিয় কণা বার হবে, এটাকে বলছি আমরা 1 রাদারফোর্ড, ঠিক আছে। এসআই ইউনিটটা মনে রাখবে, এসআই হচ্ছে বেকারেল। ওকে, তো এই হচ্ছে তেজস্ক্রিয়তার একক। এরপরে তোমাদের কিছু রয়েছে যে সমস্ত বিষয়পত্র, যেমন তোমাদের বিভিন্ন ব্যবহারগুলো, তেজস্ক্রিয়তার ব্যবহার চিকিৎসা ক্ষেত্রে, ঠিক আছে, তারপরে তোমার জীবাশ্ম জ্বালানির যে সমস্ত বয়স নির্ণয়, গাছেদের ক্ষেত্রে বয়স নির্ণয়, এগুলো তোমরা জেনে রাখবে। এখান থেকে একটা পরীক্ষা প্রশ্ন দেয় যেটা, সেটা হচ্ছে তোমার কার্বন ডেটিং। কি বললাম, কার্বন ডেটিং। এই জিনিসটা কি, কার্বন ডেটিং জিনিসটা কি, কার্বন ডেটিং হচ্ছে এই যে কার্বন 12/6 এবং
কার্বন 14/6, এদের দুজনের যে রেশিও বা অনুপাত, এটাকে নির্ণয় করে কি করা হয়, যে সমস্ত প্রত্নতাত্ত্বিক যে সমস্ত জিনিসপত্র থাকে তাদের বয়স, গাছেদের বয়স, সেগুলো নির্ণয় করা হয়। এই যে পদ্ধতি, সেই পদ্ধতিকে আমরা বলে থাকি কি কার্বন ডেটিং। এই প্রশ্নটা একটু পরীক্ষায় আসতে পারে। এছাড়া বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি আমরা কিন্তু বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করি, লিউকেমিয়ার ক্ষেত্রে, ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে, ঠিক আছে, তারপর সেই টিউমারের ক্ষেত্রে, ক্যান্সারের ক্ষেত্রে তেজস্ক্রিয় রশ্মিগুলো ব্যবহার করা হয়, এগুলো একটু পড়ে নেবে ব্যাস। ওকে, তাহলে ওভারঅল আমরা আজকে কি শিখলাম? ফার্স্টে শিখলাম তেজস্ক্রিয়তা কি জিনিস, তেজস্ক্রিয় রশ্মি কি জিনিস, তেজস্ক্রিয় পদার্থ কি জিনিস, কে আবিষ্কার করেছিলেন, ঠিক আছে। এর ফলে তিনি কটি রশ্মি আবিষ্কার করেছিলেন, 3টে, আলফা, বিটা, গামা, তাদের সম্বন্ধে একটু জানলাম। তার আধানের প্রকৃতি কেমন, আধানের মান কত, তার ভর কেমন, ঠিক আছে, আয়নন ক্ষমতা, তারপরে তোমার বেদন ক্ষমতা, এই সমস্ত বিষয় জানতে পারলাম। এরপর আমরা কি শিখলাম বলতো, তেজস্ক্রিয়তা হলো একটা নিউক্লিয়াস জনিত ঘটনা বা নিউক্লিয় ঘটনা, এর সঙ্গে কিন্তু বহিস্থ ইলেকট্রন মূলে কোনো সম্পর্ক নেই। একটা উদাহরণ এর সাহায্যে আমরা জেনে গেলাম। এরপর আমরা শিখলাম যে তেজস্ক্রিয় পদার্থের যে নিউক্লিয়াস, সেখান থেকে আলফা কণা, বিটা কণা এবং গামা যে রশ্মিগুলো বার হচ্ছে, তার পরিবর্তনে নতুন মৌলের যে নিউক্লিয়াস তৈরি হচ্ছে, সেক্ষেত্রে প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যার কি পরিবর্তন হয়, সেই সমস্ত বিষয়গুলো সেখান থেকে দুটো অঙ্ক আমরা দেখলাম ছোটখাটো। পরে আমি যদি অঙ্ক করাবো, তারপরে আমরা কি শিখলাম এখান থেকে, তেজস্ক্রিয়তা যে সমস্ত একক, সেটা এসআই ইউনিট হতে পারে, সেটা তোমার রাদারফোর্ড, সেটা কুড়ি, যে কোনো দিকে মানুষ আমরা শিখলাম। তারপরে কিছু আছে তেজস্ক্রিয়তার ব্যবহার, সেখান থেকে ব্যবহারগুলো একটু দেখে নেবে। এর মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কার্বন ডেটিং। এই জিনিসটা কি, এটা হচ্ছে তোমার কার্বনের দুখানা আইসোটোপ, একটা 12/6, 14/6, এদের যে রেশিও, এটাকে নির্ণয় করে আমরা কি করতে পারি, বিভিন্ন প্রত্নতাত্ত্বিক যে সমস্ত জিনিসপত্র রয়েছে তাদের বয়স, গাছেদের বয়স, জীবাশ্মদের বয়স, এগুলো আমরা কিন্তু নির্ণয় করতে পারি। ওকে, তো এই ছিল আমাদের আজকে প্রথম পার্ট। কেমন লাগলো সকলে জানিও। তো নেক্সট পার্ট আসতে চলেছে, সকলের সঙ্গে থেকো, পড়তে থাকো, বাই।